স্বাগত সম্পাদকীয়তে আমি ওমর ফারুক। শত শত নাগরিক হত্যার বিচার উপেক্ষা করতে সরকার এখন নির্বিচারে বিরোধী রাজনৈতিক নেতাদের চিরুনি অভিযানের মাধ্যমে গ্রেফতার করছে। বিএনপির সঙ্গে থাকা আন্দোলনে থাকা বিভিন্ন দল ও জোটের নেতারা বুধবার এক যৌথ বিবৃতিতে এই অভিযোগ করেন। তারা আরও অভিযোগ করেছেন, অমানবিক সব হত্যাকাণ্ড ঢাকতে সরকার বিএনপি সহ বিরোধী রাজনৈতিক নেতাদের গণহারে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে নির্যাতন চালাচ্ছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সন্ত্রাসী কর্মকাণ্ড ও হত্যাকাণ্ডের তদন্ত করে বিচার করতে কমিটি গঠন করা হয়েছে। সবাইকে বিচারের আওতায় আনা হবে। ছাত্রদের কোটা আন্দোলনের উপর ভর করে বিএনপি জামায়াত তাদের পরিচিত আগুন সন্ত্রাস করেছে, দেশের অর্জন ধ্বংসস্তূপে পরিণত করেছে। বিএনপি সারি সারি লাশের ওপর দাঁড়িয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখেছিল। এসব বক্তব্য পাল্টা বক্তব্য নিয়ে আজকের সম্পাদকীয় লাশের রাজনীতি। আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন এইচ.এম. বদিউজ্জামান এমপি, সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ, এবং আছেন হারুনুর রশিদ, সিনিয়র সাংবাদিক। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমেও, দুঃখিত ফেসবুক যেহেতু এখন নেই, আপনারা ফোনই করতে পারেন। আলোচনা শুরুর আগে আমরা দেখে নিচ্ছি প্রধান শিরোনামগুলো। নাশকতায় ক্ষত বিক্ষত মেট্রো স্টেশন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী। প্রশ্ন রাখলেন, দেশকে পেছনে টেনে নামানোর চেষ্টা কেন? বিচারের ভার দিলেন দেশবাসীর। কয়েক হাজার সহিংসতাকারী ঘিরে ফেলে 60 পুলিশ সদস্যকে। বাধ্য হয়ে আশ্রয় নেয় কানাডিয়ান ইউনিভার্সিটিতে। পুলিশ মেরে ঝুলিয়ে রাখার মাস্টার মাইন্ড ধরা। 28 জুলাই থেকে 1 আগস্ট এইচএসসি পরীক্ষা স্থগিত। আলোচনা করে দেওয়া হবে নতুন সূচি। পরিস্থিতি স্বাভাবিক হলে পর্যায়ক্রমে খুলবে স্কুল কলেজ, জানালেন মন্ত্রী। কারফিউ আর নেটওয়ার্ক বন্ধ থাকায় পোশাক খাতে ক্ষতি 10,000 কোটি টাকার বেশি, বলছে বিজিএমইএ। 1 সপ্তাহ পর খুলল শপিং মল, ক্রেতা না থাকায় নেই বেচাকেনা। এবং ঝুলে আছে মালয়েশিয়ায় যেতে ব্যর্থ 17,000 বাংলাদেশের ভাগ্য। দফায় দফায় বৈঠকেও মেলেনি সমাধান। আগস্টে জয়েন্ট ওয়ার্কিং কমিটির বৈঠকে আলোচনার আশ্বাস প্রতিমন্ত্রীর। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আমি হারুন ভাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আজকে প্রধানমন্ত্রী মেট্রো স্টেশন পরিদর্শন করেছেন এবং তিনি একটি প্রশ্ন রেখেছেন যে তিনি আশ্বাস দিয়েছিলেন যে আদালতের রায় ন্যায় বিচার পাবে ছাত্ররা। তার প্রশ্ন হচ্ছে যে কেন ধৈর্য ধরা হলো না, কেন বারবার বিভিন্ন দফা দিয়ে ওনার মতে যে এরকম একটা পরিস্থিতি আসলে তৈরি করা হয়েছে। এবং আজকে ডিবিও বিভিন্ন অভিযান পরিচালনা করছে। তাদের একটি রিপোর্ট আমরা দেখতে পাচ্ছি যে ঘোষণা করা হয়েছিল যে পুলিশ মারলে 10,000, ছাত্রলীগ মারলে 5,000 টাকার ঘোষণা। জি, আর এমনিতে তো আপনি বলছিলেন এটা ডিবি রিপোর্ট। জি, ডিবি ওনারা দাবি করেছেন এরকম ব্রিফিং করেছেন। জি, পুলিশ মারলে 10,000, ছাত্রলীগ মারলে 5,000। আর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ উত্তর, তারা একটা। জি, আমরা এখান থেকেই শুরু করতে পারি। জি, এটা হচ্ছে যে মানে এটাকে একটা মানে লাশ পড়বে, তারপরে একটা পরিস্থিতি তৈরি হবে, এরকম একটা বিষয় কি ছিল কিনা? লাশের রাজনীতির ছিল কিনা যে ঘটনা ঘটছে? আপনার ধরেন সেটা নিয়ে তো কথা হতেই পারে। নাশকতার উদ্দেশ্য কী থাকতে পারে, সেটা অনেক উদ্দেশ্যই থাকতে পারে। সেটা তো দেশের সম্পদ ধ্বংস করা, সেটা তো যারা করে তারা তো উদ্দেশ্য নিয়ে করে। কিন্তু আপনি যে বললেন যে ঘোষণা দিয়ে মানে পুলিশ মারলে 10,000 টাকা, ছাত্রলীগ মারলে 5,000 টাকা, তো আমি প্রশ্নটা করতে চাই যে তারা এখন এটা কেন বলছে? মানে এখানে বদিউজ্জামান সোহাগ সাহেব ছিলেন, তিনি তো ছাত্রলীগ করা ছেলে, এখন উনি এমপি। ওনারাও তো আন্দোলন করেছেন বিভিন্ন সময়। আন্দোলনের প্যাটার্ন ওনারা জানেন, কীভাবে আন্দোলন হয়। ওনারাও কিন্তু পুলিশকে ওনারাও ফেস করেছেন। তাহলে এই যে আমাদের গোয়েন্দা নেটওয়ার্ক, তারা কী করেছে? এই প্রশ্নটা আমি কিন্তু বারবারই বলতে চাই যে এটা কিন্তু যদি আপনি প্যাটার্ন দেখেন, আমি প্যাটার্ন কিন্তু কয়েকটা আছে। একটা হচ্ছে আন্দোলনের যে বিভিন্ন প্রোগ্রামের নাম, সেটা একটা প্যাটার্ন। ওটা যদি আমি খেয়াল করি প্রথম থেকে, তাদের কিন্তু বিভিন্ন জিনিসের নাম ছিল ডিফারেন্ট টাইপের। ধরেন আপনার বাংলা ব্লকেট, আপনি খেয়াল করবেন, তারপরে কমপ্লিট শাটডাউন,
মানে প্রচলিত ধারার যে রাজনীতির বাইরে, তার বাইরে এই নামগুলো আমি ধরেই নিলাম তারা ক্রিয়েটিভ, তাই ক্রিয়েটিভ নামগুলো দিয়েছে, আমি এইভাবেই ধরে নিলাম। এরপরে যখন ভিন্ন খাতে গেল, এটা তো ধরেন এমন না যে 3জন লোক এনে ঘটনাটা ভিন্ন খাতে প্রবাহিত করানো হয়েছে। মানে এটা এই ধরেন যদি ভিন্ন খাতে যেই থাকে, আমি বারবারই বলি যে এই নাশকতা, এই মৃত্যু, মানে এখন কিন্তু আমরা আজকে সর্বশেষ খবর সব মিলে এখন 203 জন বলছে একটি সংবাদ মাধ্যম। আর আমাদের রাষ্ট্রীয় সম্পদের ভয়াবহ ক্ষতি, একদিকে জীবনহানি, প্রাণহানি, মানুষের মৃত্যু, একদিকে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা। রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের মূল কাজটা শুরু হয়েছে শেষ দিকে, আপনি খেয়াল করেন, কিন্তু আমি সেটা দিয়ে শুরু করি। এবং আমি তো আপনি জানেন যে আমি আমার কেরিয়ার শুরু ক্রাইম রিপোর্টার হিসেবে, এবং আমরা দীর্ঘদিন অভিজ্ঞতা বলে এই যে টার্গেটেড হামলাগুলো, এগুলো কোনো সাধারণ ছাত্র বা সাধারণ মানুষের হামলা না। তারা জানে কোথায় হামলা করতে হবে, কিভাবে হামলা করতে হবে, কি জিনিস দিয়ে হামলা করতে হবে, কিভাবে ধ্বংস এবং করতে হবে, কিভাবে সরে যেতে হবে, হিট অ্যান্ড রান অ্যাওয়ে, এটা তারা জানে। এবং এগুলো কিন্তু ধরেন মানে একটা মব সাইকোলজি আছে, তো এগুলো করার জন্য কিন্তু খুব বেশি লোক লাগে না। মানে অল্প কিছু লোক এটা করে দিলে সাধারণ মানুষের একটা বৈশিষ্ট্য হচ্ছে, আমি বলি বাকিরা এটাকে বলে মব সাইকোলজি। মবের বাংলা কি আমি ঠিক বলতে পারছি না, এটি ওয়ার্ল্ড ওয়াইড মব নামে পরিচিত। তাহলে কাউকে ঘটনাটা ঘটাতে হয়, উস্কে দিতে হয়। এই লোকগুলো কিন্তু পরিকল্পিতভাবে এটা করেছেন, এবং এইটা কিন্তু হঠাৎ করে একদিনে পরিকল্পনা করা হয়নি। আমরা এখন জানি এবং বিভিন্নভাবে জানি যে ঢাকার যে এলাকাগুলোতে এই সংঘর্ষের ঘটনা ভয়াবহ আকারে ঘটেছে, কিছু এলাকা ছিল ওটা যেন এক ধরনের দখল করে রাখা, কিছু জায়গায় যে আপনার হঠাৎ করে হামলা করা। এই জিনিসগুলো কিন্তু একদিনের পরিকল্পনা হয়নি। প্রশ্ন আমার সেখানে, আমরা কিন্তু এখন শুনি, এখন বলেন গোয়েন্দারা যে এত লোক বাইরে থেকে নিয়ে আসা হয়েছে, মানে ওই সময় কিন্তু একটি দলের লোকজনকে আর জেলা পর্যায়ে পাওয়া যায়নি। তাহলে গোয়েন্দা নেটওয়ার্ক কী করলো? আমি এইটাই কিন্তু বিস্মিত হই। তাহলে এই গোয়েন্দারা কি আগাম খবর নেননি? গোয়েন্দাদের নেটওয়ার্কের ভিতরে কোনো ঝামেলা ছিল? আমরা তো এও জানি গোয়েন্দা নেটওয়ার্কের একটি নেটওয়ার্ক এই খবরটা দিয়েছিল। তাহলে আদার নেটওয়ার্করা নিশ্চয়ই এটাকে ইগনোর করেছেন, অথবা এটাকে পাত্তা দেননি। কেননা দেশের রাষ্ট্রের শীর্ষ পর্যায়ে শুধুমাত্র একটি সংস্থার গোয়েন্দা রিপোর্ট যায় না, একাধিক সংস্থাই এখানে কাজ করে। হয়তো বা একটি সংস্থা দিয়েছে, অন্য সংস্থাগুলোকে সেগুলোকে থোড়াই কেয়ার করেছে। তাহলে দুটো ঘটনা এখানে ঘটতে পারে, একটা হচ্ছে কমপ্লিটলি গোয়েন্দা ফেলিওর, আর একটা হচ্ছে সর্ষের ভিতরে ভূত। সুতরাং এই জায়গাটা খুব বড় প্রশ্ন, কেননা আপনি ধরেন ঘটনা ঘটে গেছে, আমরা এখন বিচার করতে পারবো, আমরা এখন এর ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে পারবো, আমরা জীবনের দাম তো দেয়া যায় না, এটা সম্ভব না, সেখানে ক্ষতিপূরণ দিতে পারবো, কিন্তু আগাম প্রোটেকশনের ব্যবস্থা আমরা কেন নিতে পারিনি? এটা তো শুধুমাত্র আপনি যদি দেখেন যে শুধুমাত্র স্থাপনা ধ্বংস না, শুধুমাত্র মানুষের মৃত্যু না, এটার টার্গেট আরো বড়। এর মধ্য দিয়ে যেটা সরকারের লোকজন আমরা নিশ্চয়ই সেখানে বলি যে এই যদি গোয়েন্দা নেটওয়ার্ক হয়, তাহলে তো আল্লাহর রহমত শেষ পর্যন্ত থেমেছে আর কি। জি হারুন ভাই, আপনাকে ধন্যবাদ। এইচ.এম. বদিউজ্জামান এমপি, আপনার কাছে আসি, সেটি হচ্ছে যে প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের সাথে যে মত বিনিময় সভা করেছেন, সেখানেও এই প্রশ্নটা এসছে, মানে গোয়েন্দা ব্যর্থতা। সাংবাদিক সম্পাদকদের সাথে বৈঠক করেছেন, সেখানেও এই প্রশ্নটা এসছে, কিন্তু সেইটা নিয়ে কিন্তু মানে সরকারের তরফ থেকে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ, কোনো কথা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। বিরোধীদের পক্ষ থেকে একটি বলা হচ্ছে যে সম্পদ ধ্বংস নিয়ে যত বলা হচ্ছে, প্রাণহানি নিয়ে সেটা বলা হচ্ছে না। এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে পুলিশ কতজন মারা গেছে, আহত হয়েছে সেটা বলা হচ্ছে, কিন্তু অন্যরা কতজন মারা গেল, সাধারণ মানুষ মারা গেল, বা আপনি যে নামেই তাদেরকে অভিহিত করেন তারা কতটা মারা গেল, সেটা কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে না, এবং এই সুযোগে সংখ্যা নিয়ে নানান ধরনের গুজবও ছড়াচ্ছে। ধন্যবাদ আপনাকে। দেখুন, মাননীয় প্রধানমন্ত্রী সেদিন স্পষ্ট করেই বলেছেন যে গোয়েন্দা রিপোর্ট ছিল বলেই আমাদের অন্যান্য সেক্টর অনেক জায়গা রক্ষা করা সম্ভব হয়েছে, মানে আরও ভয়াবহ হতে পারে, আরও ভয়াবহ তাদের পরিকল্পনা ছিল। বিশেষ করে ওদিন তিনি ব্যবসায়ীদেরকে বলেছেন যে গার্মেন্টস সেক্টরে অস্থিরতা, ওখানে গার্মেন্টসগুলোকে পুড়িয়ে দেওয়া বা এই ধরনের অনেক ধ্বংসাত্মক কর্মকাণ্ড ছিল, সে ধরনের একটা ইঙ্গিত কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে পাওয়া যায়। পাশাপাশি আমাদের সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে এই মুহূর্তে আপনি যে প্রশ্নটি করলেন যে হতাহতের যে বিষয়টি, সেটি এখনও তদন্তাধীন রয়েছে, যে আসলে এখনও কিন্তু
সঠিক সেই রিপোর্টটা এখনো পাওয়া যায়নি, সে কারণে এটা বলা হচ্ছে না এবং সেটা নিশ্চয়ই জানা যাবে। আর দেখুন, আসলে এই আন্দোলনটা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক শুরুতেই, আর ঢাকার বাইরে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে। সেক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু একটা শান্তিপূর্ণ পরিবেশই ছিল বলা চলে, কারণ আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু কোনো ধরনের হতাহতর ঘটনা ঘটেনি। এবং যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগকে এটার সাথে ইনভলভ করা হলো, সেদিন কিন্তু এই সাধারণ শিক্ষার্থীদের কর্মসূচি ছিল, ছাত্রলীগের কর্মসূচি ছিল তারপরে। কিন্তু সাধারণ শিক্ষার্থীদের সেই কর্মসূচিকে কারা সেদিন মোটিভেটেড করে সেদিন সেই বিজয় ৭১ হলে নিয়ে হামলা করা আর উদ্বুদ্ধ করেছে, এবং এখানে কিন্তু শিক্ষার্থীদের ইনভলভমেন্ট ছিল না। এটা একটা চিহ্নিত বহিরাগতরাই এই ঘটনা ঘটিয়েছে। যারা বহিরাগত, এই যে কথাগুলো বলা হচ্ছে ঢাকার বাইরের থেকে, আমরা সবসময় বলি যে এই মৌলবাদী জামাত শিবির চক্র, এরা কিন্তু একটা সংঘবদ্ধ চক্র, এবং এরা কিন্তু বিভিন্ন জায়গায় যে সকল ক্যাম্পাসগুলোতে আগে আমরা জানতাম যে রাজশাহী বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন গোপন আস্তানায় এরা ট্রেনিং নিয়ে থাকে, এদের একটা ফিজিক্যাল এবং মেন্টাল একটা যুদ্ধ করার মতো একটা প্রস্তুতি এদের আছে। সেই ট্রেন আপ গোষ্ঠী এরাই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে বিভিন্ন হলে হলে গিয়ে ছাত্রলীগের নেতাদের খুঁজে খুঁজে তারা নির্যাতন করেছে, এবং সেই গভীর রাতে বা তার পরবর্তী দিনে তারপরে, এবং ঢাকার বাইরে আপনারা মানে বিশ্ববিদ্যালয়ের বাইরে যে ঘটনাগুলো ঘটছে, আপনার পুলিশকে আক্রমণ করা, রাষ্ট্রীয় সম্পদগুলোকে আক্রমণ করা, জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। এবং হারুন ভাই যে কথাটি বলেছেন আমি সেটা পরিষ্কার করে বলতে চাই, সেটা হচ্ছে যে এই আন্দোলনের একটা মানে আন্তর্জাতিক সংযোগ আছে, সেটা স্পষ্ট। কিভাবে? কারণ এই যে কর্মসূচিগুলো দিয়েছে সেটা কোনো ট্রেডিশনাল আমাদের রাজনৈতিক কর্মসূচি, যে হরতাল, অবরোধ, আমাদের যে বিক্ষোভ, এই ধরনের কর্মসূচি তারা দেয়নি। তারা দিয়েছে কি আমাদের বাংলা ব্লকেট, তারপরে স্টপ শাটডাউন, এবং আমরা কমপ্লিট শাটডাউন। এছাড়াও আমরা এখানে যেভাবে তারা আপনার দেশি বিদেশে যেভাবে এটাকে ছড়িয়েছে, এটার একটা আন্তর্জাতিক সংযোগ নিশ্চয়ই রয়েছে। আমরা শুধুমাত্র বিএনপি জামাতকে যেভাবে আমরা চিহ্নিত করি, কারণ পাড়ায় মহল্লায় তাদের সংগঠন আছে, তারা নিশ্চয়ই বিভিন্ন মানুষকে এখানে ইনভলভ করেছে, মানুষকে গুজব ছড়িয়ে মানুষকে ইনভলভ করেছে। কিন্তু এর বাইরে কিছু শক্তি আছে যারা গিরগিটির মতো রং পরিবর্তন করে, যেমন এবি পার্টি, গণ অধিকার পরিষদ। এরা কিন্তু বিভিন্ন সময় যে এই সরকার পতনের জন্য বিভিন্ন কথাবার্তা বিভিন্ন সময় বলে যে এই ৬ মাস এই দেশে আসতেছি, মানে বিদেশেও এদের যারা এইগুলোর সাথে জড়িত। অর্থাৎ আমরা মনে করি এটা একটা ফুল প্যাকেজ, এবং এটা দীর্ঘদিনের একটা পরিকল্পনা। এবং এই পরিকল্পনাটা দেখুন, আন্দোলন করবে তারা, সরকারের বিরুদ্ধে কথা বলবে, কিন্তু যেভাবে তারা রাষ্ট্রীয় সম্পদ ক্ষতিগ্রস্ত করেছে, আমাদের মেট্রো রেল বা বিশেষ করে আমাদের এই যে এলিভেটেড এক্সপ্রেস, তাই এর থেকে বোঝা যায় যে এই চক্রটা এরা আসলে ক্ষমতায় যাওয়ার জন্য তারা এই কোটার ইস্যুটার উপরে ভর করেছে, এবং এখানে সাধারণ শিক্ষার্থীদেরকে তারা ব্যবহার করেছে। শিক্ষার্থীদের কে তারা সামনের দিকে দিয়ে তারা পিছন থেকে এই ধ্বংসাত্মক কর্মকাণ্ডগুলো চালিয়েছে। এবং তারা শুধু যে এই ঘটনাটি ঘটালো তা না, তারা কিন্তু ২০০৮ সালের ৩০শে ডিসেম্বর আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরের থেকে তারা কিন্তু দেশে বিদেশে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। যেমনটি আমরা যদি বলি যে ২০০৯ সালের সেই বিডিআর বিদ্রোহ থেকে শুরু করে ২০১৩-১৪ সালে তারা সারা দেশে এই ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালিয়েছিল। এবার তারা কৌশল পরিবর্তন করেছে। যেমন ২০১৩-১৪ সালে আমরা দেখেছি যে তারা সেই কৌশলের কাছে আপনারা ব্যর্থ হয়েছেন। অবশ্যই আমাদের তো দুর্বলতা ছিল, সেটা আমরা অস্বীকার করার উপায় নেই। আমাদের দুর্বলতা ছিল, কিন্তু আজকে তারা যে আপনি বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি, মানে এই মুভমেন্টে, মানে সাম্প্রতিক যে গত এক সপ্তাহ বা ১৫ দিন ধরে সেখানে ছাত্রলীগ যে ভূমিকা নিয়েছিল, সেটাকে আপনি কি মানে কিভাবে মূল্যায়ন করেন? দেখুন, ছাত্রলীগ কিন্তু একটা সহনশীল অবস্থায় ছিল, তারা কিন্তু কখনোই কাউকে আক্রমণ করে নাই। ছাত্রলীগ
এবং এখানে আমাদের দলের পক্ষ থেকে স্পষ্টভাবেই বলা হয়েছিল, সরকারের পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকে, যেটা একটা সাবজুডিস ইস্যু এবং সেই আদালতের রায় পর্যন্ত অপেক্ষা করতে বলা হয়েছিল। এবং আমাদের ছাত্রলীগের উপরেই কিন্তু বারবার আক্রমণ করা হয়েছে হলে, এবং যারা এই ঘটনাটা ঘটিয়েছে যে এই আন্দোলনের একটা পরিণতিতে নিয়ে যাওয়ার জন্যই কিন্তু তারা কিন্তু ছাত্রলীগকে এখানে মানে এই সংঘাতপূর্ণ পরিবেশটা তারা তৈরি করেছে। এবং ছাত্রলীগ কিন্তু কাউকেই এখানে আক্রমণ করে নাই শুরুতে, এবং আপনারা দেখেছেন যে প্রথমেই এই সাধারণ শিক্ষার্থীদের ভিতর থেকে এই বিশ্ববিদ্যালয়ের বহিরাগত ঢুকে তারা কিন্তু বিজয় একাত্তর হল সহ বিভিন্ন হলে, এবং আমরা দেখেছি অনেক হলে, বিশেষ করে এফ রহমান হলের ছাত্রলীগ নেতা তানজিন আলামিনকে ছাদ থেকে ফেলে দিয়েছে, 4 তলা থেকে ফেলে দিয়েছে। তারপরে আমাদের বিভিন্ন মেডিকেল, আমি গতকালকেও বঙ্গবন্ধু মেডিকেল আমাদের অনেক কয়েকজনকে দেখেছি যাদেরকে রাস্তায় কুপিয়েছে। তারা কিন্তু মানে মানে আমাদের কেউ পার্টি অফিসে ছিল, কেউ শাহবাগে অবস্থান করছিল, বিভিন্ন জায়গায়। হ্যাঁ, কিন্তু সাধারণ মানুষকেও এই সন্ত্রাসীরা কিন্তু আক্রমণ করেছে। আজকে যে সকল হতাহতের ঘটনা ঘটেছে, আপনার এটা পুলিশ তাদের আত্মরক্ষার জন্য গুলি চালিয়েছে, কিন্তু এই যে সন্ত্রাসীরা যারা অস্ত্র নিয়ে, যারা মানে চাপাতি নিয়ে যারা রাস্তায় রাস্তায় ঘুরেছে, বিশেষ করে আমাদের শুক্রবারের পুরো দিনটা তারা ঢাকা শহরে তাণ্ডব চালিয়েছে, সেখানেও কিন্তু সাধারণ মানুষ কিন্তু এই সন্ত্রাসীদের আক্রমণের শিকার হয়েছে অনেকাংশে। এবং এই জামাতের কিছু নেতারা, বিশেষ করে আমরা এই যে বনশ্রী বাড্ডা এই এলাকায় আমরা জানি কারা এদেরকে ঢাকা শহরে থাকার ব্যবস্থা করেছে, কোন কোন বাড়িওয়ালারা তাদের বাসার ছাদে এদেরকে রেখেছে। তো সেই তথ্যগুলো বিশ্লেষণ করার সময় এসেছে, এবং আমরা মনে করি যে তারা বিভিন্ন সময় এই সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলার জন্য বা তারা ক্ষমতায় যাওয়ার জন্য বিভিন্নভাবে ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালিয়েছে। সেটারও একটা পেট্রোল বোমা মেরেছে, বাসে আগুন দিয়েছে, কিন্তু এবারের তাদের প্যাটার্নটা ছিল একটু ভিন্ন এবং খুবই ধ্বংসাত্মক এবং খুবই সহিংসতা মাত্রাটা একটু বেশি। জি, আপনাকে ধন্যবাদ। আমি একদমই শেষ 4 মিনিটে চলে আসি। আমি 2 মিনিট দুজনের বক্তব্য শুনতে চাই। প্রথমে হারুন ভাই, সেটা হচ্ছে যে মানে মেট্রো রেলে কেউ টার্গেট করতে পারে, এক্সপ্রেসওয়ে টার্গেট করতে পারে, এইটা তো আসলে মানে আপনি তো বিভিন্ন সময় নিশ্চয়ই ক্রাইম হিসেবে বিভিন্ন অবরোধ, ব্লকেট না হোক হরতাল, অসহযোগ কাভার করেছেন। কখনো এরকম আপনি ভেবেছিলেন যে এরকম এইটাও টার্গেট হইতে পারে? এই উন্নয়নের এই যে মানে ল্যান্ডমার্কগুলোকে টার্গেট করা, সেটা তো টার্গেট হতে পারে না। তো দেশবাসী তো এটাকে নিচ্ছে না, গ্রহণ করছে না। আমি সেটাই বলছি যে সেই যে টার্গেট করলো এটা তো পরিকল্পিত, একটু আগেই বলছি, মানে এটা প্যাটার্ন দেখলেই বোঝা যায়, মানে তারা ওই জায়গাগুলোই এসেছে। তা আমার কথা হচ্ছে যে মেট্রো, এই যে আপনি 2 দিক থেকেই এটা কিন্তু খুব উচ্চ মাত্রায় পৌঁছে গেছে। যা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের পরিমাণ যেরকম ভয়াবহ, তেমনি মৃত্যুর সংখ্যা যদি আপনি কাউন্ট করেন সেটিও অনেক বেশি। আপনি কি বলবেন আর কোনো ঘটনায় এত, মানে যদি এই ধরনের আন্দোলন ঘটে এত লোকের মৃত্যু হয়েছে এত অল্প সময়ে, আপনি কি উদাহরণ দিতে পারবেন? সুতরাং এই জিনিসগুলো আমি মনে করি শুধুমাত্র পলিটিক্যাল বক্তব্য নয়, এখন হোল হার্টেডলি এখন পর্যন্ত কিন্তু সরকারের পক্ষ থেকে নিহত আহতের সংখ্যা প্রকাশ করা হয়নি। আমি চাই এটা দ্রুত প্রকাশ করা হোক। এদিকে যে রাষ্ট্রীয় সম্পদের ধ্বংস এবং ক্ষতি সাধন করা হচ্ছে সেটির অ্যাসেসমেন্টটা দ্রুত করা হোক। না হলে হয় কি, আপনি একটু আগে বলেছিলেন যে গুজব, যখন গুজব ছড়ানোর স্কোপটা কখন তৈরি হয়, যখন জিনিসটা আপনি সঠিকভাবে প্রকাশ করবেন না, প্রকাশ করতে দেরি করবেন। এই যে প্রকাশ, ধরেন নিহত এবং আহতের সংখ্যা হিসাব করা কত কঠিন আমি ঠিক জানি না, তবে এটি খুব কঠিন বলে আমার কাছে মনে হয় না। তেমনি সম্পদের হিসাবটাও তো বেরিয়ে আসছে। তো এই জিনিসগুলো খুব দ্রুতই এগুলো প্রকাশ করা উচিত। আপনি বিচার তো হবে, সেই জায়গায় যেতে হবে, সবই দুইটারই বিচার হবে, কিন্তু এগুলো দ্রুত প্রকাশ করলে এই গুজব বন্ধ হয়। আর একটা কথা বলি, আমি আপনাকে বলি, এই যে আমি সরকার বলবো না, আমরা শুনেছি আওয়ামী লীগ সাইবার যোদ্ধা তৈরি করে। একজন মন্ত্রী তো আপনার এখানে অনেক বিনিয়োগ করেছেন, তো গুজব প্রতিরোধে তাদের সাইবার যোদ্ধারা কোথায়? তো সেই অর্থ কি কাজে ব্যবহৃত হয়েছে? এগুলো সরকারের ভাবা উচিত। সরকার যে বিভিন্ন জায়গায় কাজ করেছে, গোয়েন্দা ব্যর্থতা এখন বলে আমরা জানতাম, আবার এই যে সাইবারের গুজব, আপনার গুজব ছড়াচ্ছে প্রচুর, সেটা প্রতিরোধেই বা কী করেছে? মানে আমি সেটাই বলছি যে
আপনি তো আপনি যদি বলেন যে কোনো গোষ্ঠী তো নিয়োজিত থাকবে। আরেকটা কথা বলি, একদম শেষ বাক্য। একদম ইনক্লুসিভ এবং ওপেন পলিটিক্স খুব দরকার, এবং পলিটিক্সকে যদি ওপেননেস ইনক্লুসিভ করা হয়, আমার মনে হয় এই পরিস্থিতি আমরা কাটিয়ে ওঠা আরও সহজ হবে। কেননা আমি এটা শুধুমাত্র একটি সন্ত্রাসী গোষ্ঠীর টার্গেটেড ধরেন স্থাপনা ধ্বংস না, এতগুলো শুধুমাত্র প্রাণের ধ্বংস না, প্রাণের নিধন না, আমি মনে করি একটা জাতীয় দুর্যোগও। সুতরাং এর হারুন জন্য ভাই, আপনাকে ধন্যবাদ। ইনক্লুসিভ পলিটিক্স জি, দরকার। একদমই শেষে মানে আপনার কি মনে হয় যে মানে দেখুন, কি করা আমি উচিত মনে বা করি আপনার- যে আধার কেটে যাবে। আমি সারা বাংলাদেশের শিক্ষার্থীদেরকে, আমি এই মেধাবীদেরকেই অনুরোধ করব যে বাংলাদেশে মেধার মূল্যায়ন, মেধাবীদের মূল্যায়ন, মেধার বিকাশের ক্ষেত্রে গত 15 বছরে যা হয়েছে সেটা গত 50 বছরে হয়নি এবং ভবিষ্যতেও সেটা হবে না। কারণ গত 15 বছরে যখন আগে 4-5 বছর পরে একটা বিসিএস পরীক্ষা হতো, গত 15 বছরে 14টা বিসিএস পরীক্ষার একদম নিয়োগ কমপ্লিট হয়েছে এবং এখনও 3-4টা বিসিএস আমাদের প্রক্রিয়াধীন রয়েছে। দেশের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে মেধার ভিত্তিতে ভর্তি হচ্ছে। এখানে ভর্তি বাণিজ্য চিরতরে বন্ধ হয়েছে। যে জাতীয় বিশ্ববিদ্যালয় একসময় এখানে কোনো মেধাবীদের কোনো জায়গা ছিল না। তো এভাবে বলতে চাই, শুধু তাই নয়, বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের প্রসার 20 ঘটেছে, সেকেন্ড, জি। বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হয়েছে এবং আমাদের এই মেধাবীদের যেভাবে মূল্যায়ন করা মানে হচ্ছে, রাজনৈতিক আমি মনে করি আরেকটু এদেশের ছাত্র inclusive ভাবে কথা বলা সমাজকে হচ্ছে। শেখ হাসিনার প্রতি আস্থা রাখা উচিত এবং তাহলেই এদেশে এই যে কুপমণ্ডকতা, এই যে ধ্বংসাত্মক কর্মকাণ্ড, এরা কিছুই করতে পারবে না। কারণ গত 15 বছরে বাংলাদেশ অনেক এগিয়েছে। মাত্র 470 জি। মার্কিন ডলারের HM বদিউজ্জামান জিডিপি MP, থেকে আমি আজকে দুঃখিত সেটা আপনাকে আর সময় দিতে পারছি না, 3000 আপনাকে মার্কিন ধন্যবাদ। ডলারে উন্নীত হয়েছে। ধন্যবাদ অতএব হারুন রশিদ, তরুণদের শেখ আপনাকেও। হাসিনার প্রতি আস্থা দর্শক, রাখতেই আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।